বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস নামের এক নতুন রহস্যময় ভাইরাস। সম্প্রতি একটি আন্তর্জাতিক ক্রুজ জাহাজ বা প্রমোত্তরিতে ছড়িয়ে পড়া এই ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী গভীর উদ্বেগ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এটি এখনও বৈশ্বিক মহামারীর পর্যায়ে না গেলেও ইতিহাসের ভয়ঙ্কর প্লেগ মহামারী বা ব্ল্যাক ডেথের সঙ্গে এর কিছু অস্বস্তিকর মিল রয়েছে। বিশেষ করে ইঁদুর জাতীয় প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমণ, দ্রুত শ্বাসতন্ত্র আক্রান্ত হওয়া এবং উচ্চ মৃত্যুহারের কারণে চলতি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানায় ডাচ পতাকাবাহী ক্রুজ জাহাজ এমডি হন্ডিয়াস এ হান্টাভাইরাসের একটি ক্লাস্টার সংক্রমণ শনাক্ত হয়েছে। জাহাজটিতে অন্তত ৮ জন আক্রান্ত হন, যাদের মধ্যে ৩ জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে কয়েকজনের শরীরে অ্যান্ডিস ভাইরাস শনাক্ত হয়েছে, যা হান্টা ভাইরাসের একটি বিপজ্জনক ধরন। এটি বিশেষ ক্ষেত্রে মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে। হান্টা ভাইরাস কি? হান্টা ভাইরাস মূলত ইঁদুর ও অন্যান্য ইঁদুর জাতীয় প্রাণীর শরীরে থাকে। তাদের মূত্র, লালা বা বিষ্ঠা শুকিয়ে বাতাসে মিশে গেলে মানুষের শ্বাসের মাধ্যমে আক্রান্ত হতে পারে। অনেক সময় সংক্রমিত ধুলাবালি পরিষ্কার করার সময়ও ভাইরাস শরীরে প্রবেশ করে। এই ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, বমি, ডায়রিয়া ও পরে তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। গুরুতর ক্ষেত্রে এটি ফুসফুসে তরল জমিয়ে দ্রুত মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। WHO এর তথ্য অনুযায়ী সম্প্রতি ক্রুজ জাহাজ সংক্রমণে মৃত্যুহার ছিল প্রায় ৩৮%। এটি কোথা থেকে শুরু হয়? হান্টা ভাইরাস নতুন কোনো রোগ নয়। এর নাম এসেছে কোরিয়ার হান নদী ও তার সংলগ্ন অঞ্চল থেকে, যেখানে ১৯৫০-এর দশকে কোরিয়া যুদ্ধে অংশ নেওয়া সেনাদের মধ্যে প্রথম এই ধরনের সংক্রমণ শনাক্ত হয়। তবে যুক্তরাষ্ট্রে ১৯৯৩ সালে নিউ মেক্সিকো, অ্যারিজোনা ও আশপাশের ফোর কর্নার্স অঞ্চলে রহস্যজনক শ্বাসতন্ত্রজনিত রোগের প্রাদুর্ভাবের পর এটি বিশ্বজুড়ে আলোচনায় আসে। পরে গবেষকরা জানতে পারেন আক্রান্তদের বেশিরভাগই ইঁদুরের সংস্পর্শে এসেছিলেন। কিছু গবেষক মনে করছেন জলবায়ু পরিবর্তন এবং আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন ইঁদুরের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, যার ফলে হান্টা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। অতিবৃষ্টি, বনাঞ্চল পরিবর্তন ও খাদ্যের প্রাপ্যতা বাড়লে ইঁদুরের বংশবিস্তারও বাড়ে, আর তখন মানুষের সঙ্গে তাদের সংস্পর্শের সম্ভাবনাও বৃদ্ধি পায়। ইতিহাসের ভয়াবহতম মহামারী মধ্যযুগের প্লেগ ও হান্টা ভাইরাসের সাদৃশ্য হান্টা ভাইরাসের সঙ্গে তুলনা করতে গিয়ে অনেকেই ফিরে তাকাচ্ছেন মধ্যযুগের প্লেগ বা ব্ল্যাক ডেথের দিকে। ১৪০০ শতকে ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া ব্ল্যাক ডেথ মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মহামারীগুলোর একটি। প্লেগ রোগের জন্য দায়ী ছিল ইয়ারসিনিয়া পেস্টিস নামের একটি ব্যাকটেরিয়া, যা মূলত ইঁদুরের গায়ে থাকা মাছির মাধ্যমে মানুষের শরীরে ছড়াতো। ইতিহাসবিদদের মতে সেই মহামারীতে ইউরোপের ১/৩ পর্যন্ত মানুষ মারা যায়। মৃত্যুর সংখ্যা ছিল ২.৫ কোটি বা তারও বেশি। লন্ডনে ১৬৬৫ সালের গ্রেট প্লেগেও কয়েক মাসে প্রায় ১ লাখ মানুষ মারা যায়। সে সময় চিকিৎসা বিজ্ঞান ছিল দুর্বল, মানুষ জানতো না রোগ কিভাবে ছড়ায়। ফলে আতঙ্ক, গুজব ও সামাজিক ভাঙন ভয়াবহ আকার নেয়। হান্টা ভাইরাস ও প্লেগের মধ্যে যথেষ্ট সাদৃশ্য থাকায় নতুন করে উৎকণ্ঠা ছড়াচ্ছে। দুই রোগের কারণ আলাদা, একটি ভাইরাস, অন্যটি ব্যাকটেরিয়া। তবুও কয়েকটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে। উভয় রোগই মূলত ইঁদুর জাতীয় প্রাণীর সঙ্গে সম্পর্কিত। দ্রুত সংক্রমণ ছড়িয়ে আতঙ্ক তৈরি করতে পারে এটি। গুরুতর ক্ষেত্রে শ্বাসতন্ত্র আক্রান্ত হয়, মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি। তবে এদের মাঝে বড় পার্থক্য রয়েছে। প্লেগ ইতিহাসে মহামারী আকারে কোটি কোটি মানুষের মৃত্যু ঘটিয়েছে, কিন্তু হান্টা ভাইরাস এখনও সীমিত আকারে আছে। অধিকাংশ হান্টা ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায় না, কেবল অ্যান্ডিস ভাইরাসের ক্ষেত্রে বিরল সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। তারপরও কোভিড-১৯ মহামারীর পর বিশ্ব এখন যে কোনো নতুন সংক্রমণকে বেশি গুরুত্ব দিয়ে দেখছে। বিশেষজ্ঞরা বলছেন হান্টা ভাইরাস বর্তমানে বৈশ্বিক মহামারীর পর্যায়ে না থাকতেও এটি উপেক্ষা করার মতো রোগ নয়। ইতিহাস দেখিয়েছে ছোট বলে মনে হওয়া সংক্রমণও কখনো কখনো বড় বিপর্যয়ের সূচনা হতে পারে। আর সে কারণেই হান্টা ভাইরাস নিয়ে বর্তমান উদ্বেগকে কেবল একটি বিচ্ছিন্ন স্বাস্থ্য সংকট হিসেবে নয়, বরং মানব সভ্যতার অতীত মহামারীর অভিজ্ঞতার আলোকে দেখছেন গবেষকরা। নিউজ ডেস্ক, দুতিয়াল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিস্ফোরিত গোলাবারুদ যা সাম্প্রতিক সংঘাতের সময় ইরানের ভূখণ্ডে পড়েছিল সেগুলোকে তেহরানের সামরিক সক্ষমতা বৃদ্ধির একটি কৌশলগত সুযোগ হিসেবে তুলে ধরছে ইরানি গণমাধ্যম ও বিশ্লেষকরা। ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম প্রেস টিভি জানিয়েছে সম্প্রতি হরমোজগান প্রদেশে 15টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র সফলভাবে নিষ্ক্রিয় করেছে বিপ্লবী গার্ড বাহিনী। এরই মাঝে সেগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য কারিগরি ও গবেষণা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব অস্ত্রের মধ্যে একটি GBU 57 বাংকার বাস্টার বোমাও রয়েছে। একমাত্র যুক্তরাষ্ট্রের কাছে এই বাংকার বাস্টার বোমা আছে। এগুলোই একমাত্র অস্ত্র যা দিয়ে মাটির অনেক নিচে কোনো দুর্ভেদ্য স্থানেও হামলা চালানো সম্ভব। বোমাগুলোর ওজন প্রায় 13,000 কেজি। এগুলো 60 ফুট কংক্রিট এবং 200 ফুট মাটি ভেদ করেও বিস্ফোরিত হতে সক্ষম। রিভার্স ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো অস্ত্র, বস্তু, সফটওয়্যার বা যন্ত্র খুলে তার বিভিন্ন অংশ বিশ্লেষণ করে দেখা হয় সেটি কিভাবে কাজ করে এবং কিভাবে এর নকশা করা হয়েছে। পরে সেই একই প্রক্রিয়া অনুসরণ করে বানানো হয় সে ধরনেরই জিনিস। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য গোটা দুনিয়ার সুপরিচিত ইরান। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবিস্ফোরিত এসব বোমা ও ক্ষেপণাস্ত্র হাতে পাওয়াকে একটি কেলেঙ্কারি হিসেবে উল্লেখ করেছে। তারা বলছে যুদ্ধক্ষেত্র এখন দেশের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি গবেষণাগারে পরিণত হয়েছে। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে শত্রুপক্ষের বিপজ্জনক প্রযুক্তি সৃজনশীলভাবে নকল করার এটি সুযোগ। পশ্চিমা বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক জানায় তাদের বাস্তব উদ্বেগ রয়েছে যে ইরান উন্নত মার্কিন ও ইসরায়েলি অস্ত্রের কোড ভেঙে ফেলছে। প্রতিবেদন আরও বলা হয় পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে রিভার্স ইঞ্জিনিয়ারিং দীর্ঘদিন ধরে একটি বাধ্যতামূলক প্রয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে ইরানে। এতে অতীতের কিছু উদাহরণ দেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে মার্কিন হক ক্ষেপণাস্ত্রের অনুকরণ এবং 2011 সালে একটি RQ-170 ড্রোন জব্দ করা। পরে সেই প্রযুক্তির আদলে তারা নিজস্ব ড্রোন তৈরি করে। বর্তমানে বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত ইরানের শাহেদ ড্রোনের পেছনেও সেই অভিজ্ঞতার প্রভাব রয়েছে। ইরানের কায়হান পত্রিকার এডিটর ইন চিফ শরীয়ত মাদারি পরামর্শ দিয়েছেন ইরানের উচিত যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলো যেমন চীন ও রাশিয়ার সঙ্গে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পাওয়া প্রযুক্তি ভাগ করে নেওয়া। শরীয়ত মাদারি জানান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র, AGM-158 ক্ষেপণাস্ত্র এবং MQ-9 ড্রোন সহ উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ইরানের হাতে আছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক দর্শকদের উদ্দেশ্যে বলেন অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্রগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমেরিকাকেই উপহার হিসেবে ফিরিয়ে দেওয়া হবে। কট্টরপন্থী মহলের অনেকেই আগামীতে এসব অস্ত্রের উৎপাদনের ব্যাপারেও ভবিষ্যৎবাণী করছেন। তারা বলছেন উদ্ধার করা অস্ত্র সরঞ্জামগুলো মার্কিন প্রযুক্তির অনেক গোপনীয়তা উন্মোচন করবে। সার্বিক প্রেক্ষাপটে জোরালো প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক অস্ত্রের প্রযুক্তি ব্যবহার করে কি ভবিষ্যতের যুক্তরাষ্ট্রেরই বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে ইরান? বিশ্লেষকদের মতে যদি ইরান এই নতুন অস্ত্রগুলোর প্রযুক্তিগত কাঠামো বুঝে ফেলতে পারে তাহলে ভবিষ্যতে মার্কিন প্রযুক্তির হামলা ঠেকানো তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এমনটি হলে বৈশ্বিক সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। নিউজ ডেস্ক, দুতিয়াল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষে ইরানের আলোচনার ধরন নিয়ে ক্রমশ বিরক্ত হয়ে উঠছেন। ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা বলছেন সাম্প্রতিক সপ্তাহগুলোর তুলনায় এখন তিনি আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আলোচনার সঙ্গে পরিচিত সূত্রগুলোর মতে হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং ইরানের নেতৃত্বের ভেতরে বিভাজন রয়েছে বলে ট্রাম্প যে ধারণা করছেন সেটি তাকে আরও অধৈর্য করে তুলছে। তার মতে এই বিভক্ত অবস্থানের কারণেই তেহরান পারমাণবিক আলোচনা নিয়ে উল্লেখযোগ্য কোনো ছাড় দিতে পারছে না। যুক্তরাষ্ট্রের দেওয়া সাম্প্রতিকতম প্রস্তাবে তেহরানের পাঠানো জবাবকে আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 12 মে ট্রাম্প বলেন ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। তেহরান যুদ্ধ বন্ধের জন্য যে শর্তগুলো দিয়েছে তা যুক্তরাষ্ট্রের কাছে অগ্রহণযোগ্য। ইরান আমাদের যে আবর্জনা পাঠিয়েছে তা পড়ার পর আমি বলবো যুদ্ধবিরতি এখন সবচেয়ে নড়বড়ে অবস্থায় আছে। আমি সেটি পড়া শেষও করিনি। এদিকে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠায় চলমান উত্তেজনার পারদ আরও চড়িয়ে এক চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জোর সতর্কবার্তা জানিয়ে বলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার তাদের ভূখণ্ডে হামলা চালায় তাহলে তাদের সম্ভাব্য জবাবগুলোর একটি হতে পারে ইউরেনিয়াম 90% পর্যন্ত সমৃদ্ধ করা। এক কথায় পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন। একই সঙ্গে ফের হামলা হলে ইরান শত্রুকে এমন শিক্ষা দেবে যা তারা সবসময় স্মরণ রাখবে। ইরানের পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন আমরা এই বিষয়টি পার্লামেন্টে পর্যালোচনা করব। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে রেজাইর এই মন্তব্যে ইরানের পারমাণবিক তৎপরতা জোরালো করার সম্ভাব্য ইঙ্গিত দেয় যা এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অবস্থান এবং ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে চলমান উদ্বেগের মধ্যেই এই মন্তব্যটি এলো। এর আগে 10 মে পাকিস্তানের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের জবাব পাঠায় ইরান, কিন্তু ট্রাম্প সেটিকে পুরোপুরি অগ্রহণযোগ্য ও আবর্জনা বলে প্রত্যাখ্যান করেন। আলোচনায় অচল অবস্থার দরুন ট্রাম্প পুনরায় ইরানে হামলা শুরুর কথা ভাবছেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান শত্রুকে স্মরণীয় শিক্ষা দিতে প্রস্তুত। তিনি এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, ভুল কৌশল ও ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফলাফল তৈরি করে। পুরো বিশ্ব ইতিমধ্যে এটি বুঝে গেছে। গালিবাফ সতর্ক করে বলেন, ইরান সব ধরনের বিকল্পের জন্য প্রস্তুত এবং প্রতিপক্ষরা বিস্মিত হবে। এক্সে শেয়ার করা আরেক পোস্টে তিনি বলেছেন, প্রস্তাবিত 14 দফায় বর্ণিত ইরানি জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই যুক্তরাষ্ট্রের সামনে। গালিবাফ লেখেন, অন্য যে কোনো পন্থা পুরোপুরি ব্যর্থ হবে। একের পর এক ব্যর্থতা ছাড়া আর কিছুই আসবে না। তিনি আরও বলেন, তারা যত বেশি সময় ক্ষেপণ করবে, মার্কিন করদাতাদের তত বেশি মূল্য দিতে হবে। নিউজ ডেস্ক, দুতিয়াল। যুদ্ধ চলাকালে সৌদি আরবে হওয়া হামলার প্রতিশোধ নিতে ইরানকে লক্ষ্য করে গোপনে বেশ অনেকগুলো হামলা চালিয়েছিল রিয়াদ। 2 পশ্চিমা কর্মকর্তা ও 2 ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে। এর আগে খবর প্রকাশিত হয়েছিল, সংযুক্ত আরব আমিরাত গোপনে ইরানে হামলা চালিয়েছিল। সৌদি আরবের এই হামলাগুলো সম্পর্কে এর আগে কোনো তথ্য পাওয়া যায়নি। এর মাধ্যমে সৌদি আরব প্রথমবারের মতো ইরানের মাটিতে সরাসরি সামরিক অভিযান চালিয়েছে, সেই তথ্য সামনে এলো। বিশ্লেষকদের মতে এতে বোঝা যাচ্ছে যে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে নিজেকে রক্ষায় সৌদি আরব আগের চেয়ে অনেক বেশি সাহসী অবস্থান নিয়েছে। রয়টার্সকে 2 পশ্চিমা কর্মকর্তা জানিয়েছেন, মার্চ মাসের শেষ দিকে সৌদি বিমান বাহিনী ইরানে ওইসব হামলা চালায়। একজন বলেন, এগুলো ছিল সৌদি আরবে হামলার জবাবে প্রতিশোধমূলক পাল্টা হামলা। রয়টার্স স্বাধীনভাবে ওইসব হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলো নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সরাসরি হামলার বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই বিষয়ে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি। ইরান যুদ্ধ এভাবেই পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার শুরুর পর থেকে ইরান ধারাবাহিকভাবে মিসাইল ও ড্রোন দিয়ে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির 6টি দেশে আঘাত হানতে থাকে। কেবল মার্কিন সামরিক ঘাঁটি নয়, বরং এসব দেশের বেসামরিক এলাকা, বিমানবন্দর এবং তেল শোধনাগারেও হামলা চালায় ইরান। এসবের জবাবে কেবল সৌদি আরব নয়, সংযুক্ত আরব আমিরাতও গোপনে ইরানে হামলা চালায় বলে বিস্ফোরক তথ্য বেরিয়ে এসেছে। মার্কিন সূত্র সহ সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে ওই তথ্য সামনে আসে। তবে ইরান প্রশ্নে সৌদি ও আমিরাতের দৃষ্টিভঙ্গি এক নয়। আমিরাত অনেক বেশি কঠোর অবস্থান নিয়েছে এবং ইরানের উপর পাল্টা চাপ সৃষ্টির চেষ্টা করছে। তেহরানের সঙ্গে প্রকাশ্য কূটনৈতিক তৎপরতায় খুব একটা জড়াচ্ছে না তারা। অন্যদিকে সৌদি আরব সংঘাত যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই চেষ্টা করেছে এবং রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মাধ্যমে তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। এদিকে ইরানীয় এবং পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরব তাদের হামলার বিষয়ে আগে ভাগে ইরানকে অবহিত করেছিল। ওই পর্বের পর উত্তেজনা প্রশমনে শুরু হয় নিবিড় কূটনৈতিক তৎপরতা। বিশ্লেষকদের মতে সৌদি আরবের প্রতিশোধমূলক হামলা এবং এরপর 2 দেশের সমঝোতা এটাই প্রমাণ করে উভয় পক্ষই খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে অনিয়ন্ত্রিত উত্তেজনা ভয়াবহ পরিণতি ডেকে আনবে। রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গত 7 এপ্রিল যখন বৃহত্তর যুদ্ধবিরতি চুক্তি হয়, তার আগের সপ্তাহেই সৌদি আরব ও ইরানের মাঝে একটি অনানুষ্ঠানিক সমঝোতা কার্যকর হয়েছিল। এক ইরানি কর্মকর্তা তেহরান ও রিয়াদের মধ্যে উত্তেজনা প্রশমনের সমঝোতার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এই পদক্ষেপের লক্ষ্য ছিল শত্রুতা বন্ধ করা, পারস্পরিক স্বার্থ রক্ষা করা এবং সংঘাতের বিস্তার রোধ করা। আড়ালের এসব ঘটনা প্রসঙ্গে আরব নিউজে প্রকাশিত এক নিবন্ধে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল লিখেছেন, সৌদি আরব কোনোভাবেই ইসরায়েলের এমন পরিকল্পনার অংশ হতে চায়নি যার লক্ষ্য ছিল ইরান ও সৌদির মধ্যে যুদ্ধ উস্কে দেওয়া। ওই পরিকল্পনা সফল হলে পুরো অঞ্চল ধ্বংসযজ্ঞে নিমজ্জিত হতো এবং হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটত। এতে ইসরায়েলের আঞ্চলিক প্রভাব আরও বৃদ্ধি পেত। নিউজ ডেস্ক, দুতিয়াল। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বারবার দাবি করে আসছে যে ইরানের সামরিক শক্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে মার্কিন গোয়েন্দা বিভাগের গোপন মূল্যায়ন প্রতিবেদন বলছে ভিন্ন কথা। তারা বলছে, সাম্প্রতিক সময়ের ভয়াবহ হামলাগুলো কাটিয়ে উঠে ইরান তাদের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। বর্তমানে বিশাল ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে দেশটির। এই নিয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস বলেছে, চলতি মে মাসের শুরুতে তৈরি করা ওই গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে ইরান তার অধিকাংশ ক্ষেপণাস্ত্র ঘাঁটির কার্যক্ষমতা ফিরে পেয়েছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পাশে অবস্থিত ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি এখন তাদের নিয়ন্ত্রণে। গোপন প্রতিবেদনের তথ্য জানেন এমন ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে গত ৭ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগের তুলনায় বর্তমানে ইরানের প্রায় ৭০% ক্ষেপণাস্ত্রের মজুদ ও ভ্রাম্যমাণ উৎক্ষেপণ যন্ত্র বা মোবাইল লঞ্চার অক্ষত রয়েছে। গোয়েন্দা তথ্যে আরও বলা হয়, ইরান জুড়ে মাটির নিচে থাকা ক্ষেপণাস্ত্রের মজুদ ও উৎক্ষেপণ ঘাঁটির প্রায় ৯০%ই এখন আংশিক বা পুরোপুরি সচল। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান তাদের ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ককে এমনভাবে সাজিয়েছে যে বড় ধরনের আকাশপথের হামলাতেও এর মূল কাঠামোর খুব সামান্যই ক্ষতি হয়েছে। ইমাদ ও খেইবার শেকান এর মতো দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো যে গভীর সুড়ঙ্গ বা মিসাইল সিটিতে রাখা হয়েছে, সেগুলো অত্যন্ত সুরক্ষিত এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত পাল্টা আঘাত হানতে সক্ষম। গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ধ্বংস হয়ে যাওয়া উল্লেখযোগ্য অংশ ইরান অত্যন্ত দ্রুত মেরামত করে ফেলেছে এবং তাদের কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা এখন আগের চেয়েও বেশি সুসংহত। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই সামরিক পুনরুদ্ধার মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে একটি বড় বার্তা, বিশেষ করে যখন ওয়াশিংটন ও তেল আবিবের পক্ষ থেকে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। তখন ৯০% ঘাঁটির সচল থাকা তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থার দৃঢ়তাকেই প্রমাণ করে। মার্কিন সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, ইরান কেবল তাদের বিদ্যমান সক্ষমতা পুনরুদ্ধার করেনি, বরং হামলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের কৌশলগত অবস্থানেও পরিবর্তন এনেছে। ইরানের এই দ্রুত সক্ষমতা বৃদ্ধির ফলে এই অঞ্চলে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি আরও বেড়ে গেল বলে আশঙ্কা করা হচ্ছে। তেহরান বারবার বলে আসছে যে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে তারা প্রস্তুত। বর্তমানে ইরান যে গতিতে তাদের সামরিক অবকাঠামো পুনর্গঠন করেছে তা প্রমাণ করে যে বাইরের চাপ সত্ত্বেও তাদের সামরিক কৌশলে কোনো শিথিলতা আসেনি। এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসন তাদের পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে নতুন করে মূল্যায়ন শুরু করেছে। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস ইরানের সামরিক সক্ষমতা ফিরে পাওয়ার এসব দাবি নাকচ করে দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ওয়েলস বলেন, ইরান ভালো করেই বোঝে যে তাদের বর্তমান পরিস্থিতি টেকসই নয়। অলিভিয়া ওয়েলস আরও মন্তব্য করেন, যারা ভাবছেন ইরান তার সামরিক শক্তি পুনর্গঠন করেছে, তারা হয় বিভ্রান্তিতে আছেন, না হয় ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের হয়ে কথা বলছেন। তবে এর আগে গত মাসে যুদ্ধবিরতি ঘোষণার পর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাবি জানিয়েছিলেন, যুদ্ধবিরতির সময় ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ যন্ত্রের সংখ্যা যুদ্ধের আগের চেয়েও বাড়িয়ে নিয়েছে। নিউজ ডেস্ক, দুতিয়াল। ইরানের সঙ্গে যুদ্ধ যখন তুঙ্গে ছিল, সে সময় গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর এবং দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর দপ্তরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী ও আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের ওই বৈঠক থেকে ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। ওই সফরে নেতানিয়াহুর সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়াও ছিলেন বলে জানানো হয়েছে। রয়টার্স জানিয়েছে, গত ২৬ মার্চ ওমান সীমান্তের কাছে মরুদ্যান শহর আল আইনে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কয়েক ঘন্টা বৈঠক করেন নেতানিয়াহু। যুদ্ধের মধ্যে ইরানের বিরুদ্ধে দুই দেশের সামরিক পদক্ষেপের সমন্বয় করাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য। যুদ্ধকালে মোসাদ পরিচালক ডেভিড বার্নিয়া অন্তত দুইবার ইউএই সফর করেন। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই দাবিকে ভিত্তিহীন উল্লেখ করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট জানাচ্ছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা কোনো ইসরায়েলি সামরিক প্রতিনিধি দলের আমিরাত সফরের খবরগুলো সঠিক নয়। বিবৃতিতে আরও বলা হয়, আমিরাত পুনরুল্লেখ করছে যে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক প্রকাশ্য এবং আব্রাহাম অ্যাকর্ডস এর কাঠামোর আওতায় পরিচালিত। এর বাইরে অস্বচ্ছ বা অনানুষ্ঠানিক কোনো ব্যবস্থার ভিত্তিতে এই সম্পর্ক পরিচালিত নয়। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আমিরাতে নেতানিয়াহুর ওই গোপন সফরে ইরান আগে থেকে জানত। সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুদ্ধ
যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাত সফরের যে দাবি করা হয়েছে তার মাধ্যমে নেতানিয়াহু এখন প্রকাশ্যে সেটাই উন্মোচন করেছেন, যা ইরানের গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগেই আমাদের নেতৃত্বকে জানিয়েছিল। তেহরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে আঁতাত করা দেশগুলোকে জবাবদিহি করতে হবে চরম এই হুঁশিয়ারি দিয়ে আরাগচি লেখেন, ইরানের মহান জনগণের সঙ্গে শত্রুতা করা একটি বোকামিপূর্ণ জুয়া, আর এই কাজে ইসরায়েলের সঙ্গে আঁতাত করা ক্ষমার অযোগ্য। যারা বিভাজন সৃষ্টির লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে হাত মেলাচ্ছে তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে। নেতানিয়াহুর দপ্তরের এই দাবি এমন এক সময়ে সামনে এলো যখন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি প্রকাশ করেন যে ইরান যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে হামলা মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাতকে সাহায্য করতে ইসরায়েল তাদের আয়রন ডোম সিস্টেম থেকে অ্যান্টি মিসাইল ব্যাটারি বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যাটারি পাঠিয়েছে। হাকাবি জানান, আব্রাহাম অ্যাকর্ডস চুক্তির ওপর ভিত্তি করে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে অসাধারণ সম্পর্ক স্থাপিত হয়েছে। ইরানের যুদ্ধ সেই সম্পর্ককে আরও গভীর করেছে এবং এই জোটকে সামরিকভাবেও শক্তিশালী করেছে। এর আগে বিশেষ এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, যুদ্ধ তুঙ্গে থাকা অবস্থায় সংযুক্ত আরব আমিরাত গোপনে ইরানের উপর একাধিক হামলাও চালিয়েছিল, যেটি তারা প্রকাশ্যে স্বীকার করছে না। ওইসব হামলার মধ্যে এপ্রিলের শুরুতে ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলাও অন্তর্ভুক্ত। সব মিলিয়েই আরব আমিরাতের উপর ব্যাপক ক্ষুব্ধ ইরান। প্রয়োজনে দেশটিকে গুড়িয়ে দিতেও পিছপা হবে না বলে নানা সময় হুমকি এসেছে তেহরানের দিক থেকে। নিউজ ডেস্ক, দুতিয়া।